হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আগের ভিডিওটাতে নিজের শরীর খারাপ নিয়ে বলেছি বলে একজন খুব রাগ করেছে। তো তো তার সেই রাগকে আমি আরেকটুখানি ঝুলকি দিয়ে বলি, তার সেই রাগের আগুনে আরেকটুখানি ফুলকি দিয়ে বলি, আমি এখনো আগের মতনই আছি। আজকে ডাক্তারের কাছে যাব, এইমাত্র আদা চিবিয়ে নিয়ে তারপরে ভিডিও করতে বসলাম। কতখানি ডিফিকাল্টি অতিক্রম করে তারপরে আমি ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করছি, এটা আমি বলবো না। বাই চান্স কোনো জায়গায় কাশি বেরিয়ে গেলে তার রিজনটা কি, এখন আমি কিরকম আছি সেই আপডেটটা তোমাদেরকে আমি দেব না? আমি আমার ভালোবাসার মানুষদের জন্য দেব। তো দিনের প্রথম ভিডিওটা যেটা আমি করেছি, সেখানে তোমরা অনেকে আমাকে, আমি কি বলবো, অনেকে অর্থাৎ এই অর্থে বলছি যে অনেক বাংলাদেশি ভিউয়ার্সরা আমাকে এসে অ্যাপ্রিসিয়েট করেছে এবং আমাকে ভালোবাসা জানিয়েছে। আমিও আন্তরিকভাবে খুবই আপ্লুত হয়েছি তাদের ভালোবাসা দেখিয়ে। হ্যাঁ, কোনো একটা পরিবারের একজন ক্রাইম করলে সেই পরিবার হয়তো সামাজিক দিক থেকে হয়তো সেই পরিবারটা আজীবন একজনের শাস্তির দায়ভার বহন করে, সময়ের সঙ্গে সঙ্গে সেটা থিতিয়েও যায়। কিন্তু আইনত একটা পরিবারের একজন যদি দোষ করে, সেই দোষারোপী ব্যক্তি, সেই দোষী ব্যক্তি কিন্তু শাস্তি পায়, বাদবাকি মানুষ কিন্তু শাস্তি পায় না। এবার আমরা সামাজিক নিয়মানুসারে চলতে পারি না, আমরা সাংবিধানিক আইন অনুসারে আমাদেরকে চলতে হয়। তাই একজন যদি একটা দেশের একটা মানুষের কারণে, যাকে কিনা আমরা চিনি জানি, এরকম হাজারো একটা মানুষ থাকতে পারে, তার কারণে আমরা পুরো দেশটাকে বদনাম করতে পারি না। সে বাংলাদেশ কেন, অন্য কোনো দেশ, আমাদের ইন্ডিয়া হোক, যে কোনো প্রান্তের, পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো দেশ হোক না কেন। তো যাই হোক, ওই চ্যাপ্টারটা ক্লোজ করে এইবার পর যেই দুটো লাইভ হয়েছে সেই দুটো লাইভ নিয়ে আমি কিছু কথা বলবো। কিমাকে বলবো প্রথম হচ্ছে কিমার লাইভটা হয়েছে, মানে ম্যাডামের লাইভের পরে তারপরে কিমার লাইভ হয়েছে। এবার কিমার লাইভ যেই হয়েছে, কিমার লাইভে তো ঘা 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 করে লোকজন ছুটে গেছে। তো ম্যাডামের লাইভে একটা কথা বলা হয়েছে যেটা শুনে আমি অবাক হয়েছি, যে ঢেঁড়সের নামে নাকি কিমা মিথ্যে কথা বলেছে। এবার আমি জানি না কে সত্যি কথা বলছে, ম্যাডাম সত্যি কথা বলছে নাকি এটা সত্যি ঘটেছে যে কিমা ঢেঁড়সের নামে মিথ্যে কথা বলেছে। মানে ঢেঁড়স যে সত্যিবাদী না মিথ্যেবাদী সেটা কিমা বলেছে, ঠিক আছে? তো এইবার কিমাকে একটা প্রথমে কথা বলি, তুই এখনো মানে এত লাঠি ঝাঁটা খাচ্ছিস, যাকে তুই ভাই বলে ডেকেছিস তার কাছ থেকে তুই সপাটে জুতোর বাড়ি খাচ্ছিস। এবার কারণে খাচ্ছিস সে তো 100 বার, অবশ্যই তুই কারণেই খাচ্ছিস। নিজের আখের গুছাতে গিয়ে একটা সংসারকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছিস, তো সেখানে তোর ঝাঁটার বাড়ি জুতোর বাড়ি খাওয়া তো বানতা হয়, তুই যোগ্য, সেটা তুই ডিজার্ভ করিস। কিন্তু এই ঝাঁটা জুতোর বাড়ি খেয়ে তোর যে মাথাটা একেবারেই কাজ করা বন্ধ করে দিয়েছে, সেটা ভাই মানতে কষ্ট হচ্ছে। কারণ কালকে পর্যন্ত কিমা বলছে আমি সঞ্জয় আমরা নাকি বেচুকে নিয়ে এত জঘন্য খারাপ ভিডিও বানিয়েছি, যার তুলনায় ওরা যে মিনাকে নিয়ে যে ভিডিও বানিয়েছে সেই ভিডিওগুলো নাকি তুলনামূলক কিছুই নয়। তো মাথা এই নিজের বাপের বাড়ি, আরেকটা বাপের বাড়ি, কয়টা বাপের বাড়ি, তো বাপেরই ঠিক নেই, যাই হোক, বেচুর বাড়িকে বাপের বাড়ি বানিয়েছে। সেই বাপের বাড়ির মানুষজনদের কাছ থেকে এত সপাটে জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি খাচ্ছে যে কিমার মাথাটাই বিগড়ে গেছে। তারপরে এদিকে ম্যাডাম বলছে থাকবো না। চারিদিকের এই ঝাঁটা জুতোর বাড়ি খেতে খেতে কিমার মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? তাই কিমা এইসব উল্টো পাল্টা কথা বলছে যে আমরা নাকি বেচুকে মানে ট্রিমেন্ডাসলি বাজেভাবে অ্যাটাক করেছি, এইরকম ভাবে নাকি কেউ আর অ্যাটাক করেনি। ভিডিও করেছি, এইটুকু ধক আছে বুকে যে তোর মতন থার্ড ক্লাস সি গ্রেড মার্কা মিথ্যে গল্প রচনা করে তারপরে দর্শকদেরকে সি বানাই না। বুঝতে পেরেছিস তো কিমা? তুই যতই বলিস না কেন, দর্শক সাক্ষী আছে। আর এখন দর্শক যেভাবে যা বুঝতে পারছে না, আমরা শুধু এখন মজা নিচ্ছি যে একসময় শাক দিয়ে মাছ ঢাকতে আজকে বেচুর যা কন্ডিশন, তার জন্য বেচু একা দায়ী, তোরা দায়ী, বিশেষ করে তুই দায়ী। তুই যেইভাবে বেচুকে ঢেকে এসেছিস সব জেনে শুনে, আরে অন্য কেউ জানুক বা না জানুক, অন্যান্যরা কিচ্ছু জানে না,
তাই তারা না জেনেও সবকিছু করেছে, সেটা মানা যায়। তুই তো তাদের ঘরের ভেতরে ঢুকতিস, তুই তাদের ঘরের ভেতরে ঢুকে সমস্ত কিছু জেনে আসতিস, তারপরেও তুই মিথ্যে কথাগুলো বলতিস। তাহলে সেখানেই তো তুই তোর ভাইকে অর্ধেক শেষ করে রেখে দিয়েছিস। প্রথম থেকেই যদি তার দোষগুলোকে সাপোর্ট না করে, যেমন কিনা আমি মিনার দোষগুলোকে কখনো সাপোর্ট করিনি, যদি দোষগুলোকে সাপোর্ট না করে প্রথম থেকে আঙুল তুলতিস, আজকে বেচুর এই করুণ পরিণতি হয় না। না, কি বলেছিস? ও তোর সাথে তো কারোরই বনিবনা হয় না, দেখ আমাদের সম্পর্ক, নে ঝাঁটার বাড়ি জুতোর বাড়িগুলো সপাসপ মুখের উপরে পড়ছে, কেমন লাগছে? সম্পর্ক? নিজের বাড়িতে একটা সম্পর্কের ঠিক নাই, ওয়াইটিতে আইসে সম্পর্ক পাতাইতে। আরে এখনো বলে চলেছে আমরা নাকি সবচেয়ে খারাপ ভাষায়। চল ফোট, ভিডিও টু ভিডিও বলছি, আর সেটাই বলে যাব। তোর মতন সি গ্রেড মার্কা থার্ড ক্লাস গল্প রচনা করবো না, পাবলিককে সি বানাবো না। পাবলিক হচ্ছে ভগবান, তাদের সামনে সবসময় সত্যটা তুলে ধরবো, যতটুকু ক্ষমতায় কুলাবে ততটুকু। তারপরে কিছু 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 কথা বলেছে যেটা কিনা আমার ঠিক মনে হয়েছে যে কিমা যেগুলো বলছে, দেখ কিমা, তোর মতন অসভ্য মানে দুর্বল ক্যারেক্টারের না আমি। আমার কাছে যদি তুই কোনো খারাপ কথা বলিস, বিহেভিয়ার করিস, সেটাকেও যেমন কটাক্ষ করব, ভালো যদি কিছু বলিস সেটাকেও প্রশংসা করব। যেমন কিমা গতকালকে বলেছে যে যেই পরিস্থিতিতে ম্যাডাম বেচুকে ছেড়ে দিচ্ছে সেটা হ্যান্ডেল করা কিমার পক্ষে পসিবল নয়, কারণ কিমা যথেষ্ট এডুকেটেড নয়। আর আমি তো এখানে বলবো আচ্ছা আচ্ছা এডুকেটেড পার্সনরা পর্যন্ত লয়ের ভাষা বুঝতে পারে না। আমি তো বেশ কয়েকজন লয়ারের সঙ্গে আমার যোগাযোগ আছে, তোমরা তো জানোই কিসের জন্য। তারা যখন আমাকে একটা লয়ের ভাষা ইংরেজিতে পাঠায়, আমি তাদেরকে বলি কাইন্ডলি একটুখানি বেঙ্গলিতে ট্রান্সলেট করে পাঠান, কারণ ইংরেজি আমি বুঝি না, এরকমটা মোটেও না। ইংরেজি আমি বুঝি, থরলি আমার সামনে ইংরেজিতে কথা বলে যাবে, আমি বুঝতে পারবো, সবটা বুঝতে পারবো, বাট আইনের ভাষাটা পুরোটা আলাদা হয়, ঠিক আছে? তো কিমার পক্ষে কোনো দিনই পসিবল না আইনি বিষয় সামলানো, তো দূরের কথা, ও একটা ভালো উকিল যে ধরে আনবে সেটাই ও পারবে না, অসম্ভব। ভ্যানিটি ব্যাগ নিয়ে রাতের অন্ধকারে হোক দিনের আলোতে হোক ছুটে একজনের বাড়ি চলে যাওয়ার ঠিকানা জোগাড় করে আর ওকালতি সামলানো আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। গায়ের জোরে সবকিছু হয় না, আর মনের জোরেও সবকিছু হয় না, তার জন্য নলেজও থাকতে হয়। তো যাই হোক, যেহেতু কিমা ম্যাডামকে এনে দিয়েছে বেচুর কাছে, তাই কিমার দায়ভার সবচাইতে বেশি, সবচাইতে বেশি। তো সেখানে দাঁড়িয়ে কিমা যে কথাগুলো বলেছে যে আমার পক্ষে কি পসিবল, আমি কি বুঝি, কিন্তু তুমি বলছো যে থাকবে না থাকবে না থাকবে না, কিছুতেই থাকবে না। এইভাবে নিজের দায়িত্বটাকে এড়িয়ে যাচ্ছ কেন? দিদি ভাইয়ের উদ্দেশ্যে কিমা বলছে, যেটা কিনা আমারও মনে হয়েছে। এই নিয়ে আমি আগের একটা ভিডিওতে বানিয়েছি যে আপনি ইন ফিউচার যদি উকিল হন, আপনার যদি এই রেপুটেশন থাকে, তাহলে তো আপনার কাছে কোনো ক্লায়েন্টই আসবে না, কোনো রকম কোনো ক্লায়েন্ট আসবে না, তখন আপনি কি করবেন? ওনার কথা হচ্ছে যে আমাকে আমার প্রফেশনের দিকে আঙুল উঠছে, ওনার প্রফেশনের দিকে আঙুল উঠছে, এবং ওনাকে বাচ্চার নাম করে টাকা তোলার দায়ী করা হচ্ছে, তারপরে হচ্ছে উনি ব্ল্যাকমেল করেন সেই দোষারোপ করা হচ্ছে। এই সমস্ত একাধিক ব্লেম অ্যালিগেশন ওনার উপরে লাগানোর জন্য ওনার সংগঠন ওনাকে প্রেশারাইজ করেছে যাতে করে উনি বেচুর কেসটার থেকে সরে যান, যেটা কিনা আমার কাছে নট অ্যাকসেপ্টেবল। আমি একদমই গ্রহণ করতে পারিনি এই কারণটা। উনি ওনার মতন দিয়েছেন, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি গ্রহণ করিনি। আমার যেটা মনে হয়েছে, যেটা কিনা ম্যাডাম বেচুর সঙ্গে যখন যুগ্ম লাইভ করেন তখন আমি পুরোটা বুঝতে পারি, যখন কন্ডিশন রাখা হয় কিমাকে, তো তখন আমি পুরোটা বুঝতে পারি। এবং কি বুঝতে পারি সেটা পরবর্তীতে বলছি, আগে কিমার লাইভের কথা বলে নি। তো কিমা এই কথাটা একদম ঠিক বলেছে যে কেস হ্যান্ডেল করার মতন ক্ষমতা, ক্যাপাবিলিটি ওর নেই, ও পারবে না, আমরাই পারবো না। ওর থেকে কমসে কম তুলনামূলক পড়াশোনা তো একটু তো বেশি জানি, কিন্তু আমিই পারবো না। আমি যদি আমাকে যদি কেউ জোগাড় করে না দেয়, কথাবার্তা বলিয়ে না দেয়, প্রথম অবস্থাতে ভেবা চাকা খেয়ে যাবো, কে কি বোঝে না বোঝে কি বৃত্তান্ত কিচ্ছু জানি। কিন্তু আইন একটা বিশাল বড় পরিসর, যার জন্য আইন আছে, আইনের ফাঁক আছে, মারপ্যাচ আছে, যেটা কিনা
ওপেন অ্যান্ড শাট হয় বিষয়টা, সেটা কিন্তু খুব স্বল্প পরিসরের হয়। কিন্তু যার মধ্যে এই দিক দিয়ে না যেতে গেলে এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে আটকালে এই দিক দিয়ে যাও, সেটা বৃহত্তর পরিসর হয়। আর সেরকমই একটা ক্ষেত্র হলো আইন। এখানে ঢোকা খুব ইজি, ঢুকে সাঁতরে পার হওয়া বিশাল কঠিন। সেটা বেচু আমার মতন মানুষেরা যারা কিনা আমরা বিনা কারণে জড়িয়ে গেছি, আমরা ভালো মতন বুঝতে পারছি। ঠিক আছে, তো কিমা তো ভালো মতনই দিল ম্যাডামকে, এইভাবে তুমি দায়িত্ব এড়িয়ে যেতে পারো না, তুমি কি শুরু করলে, হ্যানা তেনা অনেক কিছু বললো। সেটা ওদের মধ্যেকার পার্সোনাল সম্পর্ক, বেশ ভালো সম্পর্ক আছে দুজনের মধ্যে, কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া বোন, তো দুজন দুজনকে বলতেই পারে, সেখানে আমি ইন্টারফেয়ার করব না। যেটা লজিক সেটা বের করে নিয়ে তোমাদের সামনে বললাম। এইবার এই দিকে আধা ঘন্টা হতে না হতে ওই দিকে আবার ম্যাডাম দিয়ে দিলেন কমিউনিটি, বেচুকে নিয়ে লাইভে আসছেন। এক তো 2-2.5 ঘন্টা, 8:30 থেকে 11:30, ওই 2 ঘন্টার ওপরেই টানা লাইভ করার পরে ম্যাডাম আবার বলছে যে বেচুকে নিয়ে লাইভে আসবে। কালকে রাতটা যে কি গেছে ভিডিওই করতে পারিনি, কখন ভিডিও করব, কখনো এই লাইভ, কখনো ওই লাইভ, সেই লাইভ, এই সমস্ত দেখে বেড়াচ্ছি, নিজে ভিডিও করব কখন। এইবার টাইমিংটা দেখে আমি ভাবছি এখন বেচুকে নিয়ে লাইভে আসবেন ম্যাডাম, হায় রে, বেচুর তো এখন মধ্যঘুম, মধ্য নিদ্রায় অবস্থান করছে, এখন তারে নিয়ে টেনে হিচড়ে নিয়ে লাইভ করাবে। দেখি হ্যাঁ আসলো, বেচুর মুখের যা অবস্থা, বেচুর ওভারঅল চেহারার যা অবস্থা, তাতে করে সত্যি যখন কিমার কথা মতন পরিচালিত হতো বেচু, তখন বেচুর মুখে গ্লেজ ঝরে পড়তো। কিমা বলতো যাও পার্লারে গিয়ে ফেসিয়াল করে এসো, ক্লিন শেভ করে এসো, বেচু তাই ঘাড় নাড়তে নাড়তে যেত। এখন বর্তমানে বেচুর লাইফে বৌদি এসেছে, যে কিনা বলেছে একদম ডাকাত দলের পান্ডাদের মতন দাঁড়িয়ে রাখো, নতবা আমি চললাম। তো বেচু সেই অনুযায়ী দাড়ি রাখতে বাধ্য, তো বেচু রেখেছে দাড়ি। তো সেই চেহারা নিয়ে প্লাস কেসে কেসে জর্জরিত হয়ে, প্লাস হচ্ছে তোমার এই ছেড়ে দেবো, মাথার উপর থেকে হাত তুলে নেব, সরে যাব, এই সমস্ত নিয়ে বেচু একেবারে জর্জরিত। তার মধ্যে আবার মধ্যরাত্রে ওকে ঘুম থেকে টেনে তুলেছে লাইভে আসার জন্য। এমনি বেচারা নিজে যখন 8টা 8:30 সময় লাইভ করতে বসে তখনই হাই তুলতে থাকে, চোখ ঢুলু ঢুলু, চোখ লাল হয়ে থাকে। তখনই সে কথার থই খুঁজে পায় না যে সে কি বলবে না বলবে। আর বর্তমানে যা সিচুয়েশন চলছে তাতে করে চারিদিক ছাড়খাড় হয়ে গেছে। আর এইরকম পরিস্থিতিতে বেচু ম্যাডামের সঙ্গে যুগ্ম লাইভে বেচু যে কি বলবে, বেচু সেই ভেবেই 2 ঠ্যাং কাঁপা শুরু হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, বেচুকে টেনে হিচড়ে নিয়ে এসেছে, বেচুর পাশে বেচুর বাবাও বসেছে, কি আর করবে বলো, অগত্যা। তবে ওই লাইভটাতে সব কমেন্ট আসতে থাকে যে স্ক্রিপ্টেড, টোটাল লাইভটা স্ক্রিপ্টেড। হ্যাঁ, দেখতে দেখতে আমারও মনে হচ্ছিল যে মানে ক্লায়েন্ট কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আর উকিল প্রশ্ন করছে যে আমি তোমাকে এই প্রশ্নগুলো করব, উত্তরগুলো আগে থেকে তুমি এই 10 মিনিটের মধ্যে রেডি করে নাও, ব্যাস তুমি কি বলবে না বলবে তুমি তৈরি করে রাখো, এরকমটাই মনে হচ্ছিল। ঠিক আছে, এইবার প্রথমে তো আসলো ম্যাডামের, যে কটাই দিনে লাইভ করুক না কেন এটাই উনি করেন, প্রথমে নিজের কিছু বক্তব্য রাখেন, তারপরে টপিক নিয়ে আলোচনা করেন, তারপর আবার কনক্লুশনে নিজের কিছু বক্তব্য রাখেন। তো প্রথমে নিজের বক্তব্য রাখলেন, তারপরে বেচুকে একের পর এক প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। বিশ্বাস করো প্রথম লাইভটাতে একদমই মনের আশায় জল পড়ে গেছিল, ভেবেছিলাম বিশাল একটা রেভলিউশনারি কিছু একটা ঘটবে, সেরকম কিছুই ঘটেনি। উল্টে যেটা কিনা কোনো সময় মানে আশা করিনি সেটাই হয়েছে, যেটা নিয়ে কিনা সকালের ভিডিওতে আমি আলোচনা করেছি যে সেটা কখনো আশাও করা যায় না এবং সমর্থনযোগ্য কখনোই নয়। এবার পরের লাইভটাতে কিমার লাইভটা তাও একটুখানি জবরদস্ত হচ্ছিল, কিন্তু বেচুর সঙ্গে যে টুগেদার লাইভটা যে হলো সেখানে যে প্রশ্নগুলো করা হলো, ধ্যাত তারিকি, এই উত্তর কি শুনবো, এর উত্তর বেচু কি দেবে, এমনি বেচু হাকলাতে থাকে, লাইভ করলে পরে কথা বলতে পারে না, বেচু এর উত্তর কি দেবে। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, একটু বোরিং গেছে লাইভটা, কিন্তু তার মধ্যে থেকেও অনেক এরকম কিছু উঠে এসেছে যেগুলো কিনা
প্রকাশ্যে আসা দরকার ছিল, যেগুলো কিনা আমরা অনুমান করে রেখেছিলাম, আমি অনুমান করেছিলাম, তাতেই শিলমোহর পড়ল গতকালকের ম্যাডামের সঙ্গে বেচুর টুগেদার লাইভে। বিষয়গুলো যেমন, বেচুকে অনেক প্রশ্নও জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি কি চাও। তখন বেচু একটাই কথা বলেছে, আমি চাই আপনিই থাকেন, আপনিই থাকবেন, আপনিই দেখাশোনা করবেন, আমার অন্য কাউকে চাই না। বেচুর বাবাও তাই বলেছে। এবার উনি তো একটাই কথা, আমি কিছুতেই থাকবো না, আমি কিছুতেই থাকবো না, কারণ আমার সংগঠন আমাকে এখান থেকে সরে যাওয়ার জন্য চাপ দিচ্ছে, কারণ আমার প্রফেশনের দিকে আঙুল উঠছে। তখন বেচু একটা কথা বলেছে যে কে আঙুল তুলছে। তখন ম্যাডাম বলছেন যে কিমা আঙুল তুলছে। তখন বেচু বলছে যে কিমার আঙুল তোলায় তুমি আমার পাশ থেকে সরে যাবে। তো তখন দেখলাম কিমাও কমেন্ট করছে। ম্যাডাম বলছেন তোমরা দুজনে ডিসাইড করো, মানে কিমা আর তুমি, তোমরা দুজনে ডিসাইড করো যে কে তোমাদের কেস দেখাশোনা করবে। তখন বেচু তো এক কথাতেই বলছে তুমিই দেখাশোনা করবে। বলছে ওভাবে বললে হবে না, তোমাদের দুজনকে লিখিত দিতে হবে, লিখিত পাঠাতে হবে আমার সংগঠনের কাছে, যাতে করে আমার সংগঠন আবার আমাকে অ্যালাউ করে তোমার কেসটা হ্যান্ডেল করার জন্য। এখানে একটা কথা আমার পুরো পরিষ্কার অনুমান করে বলতে পারি আমি, যে এই যে প্রত্যেকটা কথায় কথায় কিমা বেচুকে নিয়ে হস্তক্ষেপ করে ম্যাডামের প্রত্যেকটা ডিসিশনে, হয়তো কোট আনকোট মেবি, ঠিক আছে, হস্তক্ষেপ করে, সেটা যাতে আর করতে না পারে, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি না, অফিসিয়ালি যাতে কিমা বেচুকে পুরোপুরিভাবে ম্যাডামের কাছে হ্যান্ডওভার করে দেয় কেসটা পুরোপুরি, সেটার জন্যই লিখিত জবানবন্দি দেওয়ার কথা বলা হচ্ছিল। এটা আমার পার্সোনাল অনুমান, ঠিক আছে, যে তুমি কোনো পরিস্থিতিতেই বেচুকে কোনো রকম কোনো কিছু বলতে পারবে না, এই সেই, এটা আমার মনে হয়েছে। নতবা লিখিত দেওয়ার কি প্রয়োজন পড়ে, কারণ পুরোটাই তো হচ্ছিল মৌখিকভাবে। কিমা যদি ম্যাডামকে অ্যালিগেশনে জর্জরিত করে থাকে, সেটা কিন্তু লিখিত করেনি, মৌখিকভাবে করেছে। তাহলে এটা কেন লিখিতভাবে দিতে হবে? যাই হোক, কোনো কিছুর হয়তো পার্টিকুলার নিয়ম থাকতে পারে, আমি জানি না সেটা, কিন্তু আমার এটা মনে হলো যে ম্যাডাম অফিসিয়ালি ঘোষণা করে দিতে চাইলেন যে এখন কিন্তু বেচু টোটালটাই আমার জিম্মায়, এখানে কেউ কারোর নাক হাত কোনো কিছুই গলাবে না, এটা আমার মনে হয়েছে, ঠিক আছে। এইবার বেচুকে বারবার বলা হচ্ছে কিমার সাথে যাতে সবকিছু ঠিক করে নেয়। আর কিমাকে কেন বলল, যারা কিনা এতদিন ধরে বেচুকে সাপোর্ট করে আসলো, বেচু কেন তাদেরকে বলল? বেচু যেদিন ফার্স্ট কিমার বিরুদ্ধে একটা ভিডিও নামায়, সেই দিন থেকে, যেই দিন বেচু গিয়ে বলল যে আমার ছবি ভিডিও ক্লিপ কেউ ব্যবহার করবে না, সেই দিন পর্যন্ত বেচুর বলা সমস্ত কথা বেচুর যে নয়, সেটা কিন্তু আমি ভালো মতন উপলব্ধি করেছিলাম। কারণ বেচুর বুকের পাটায় এত ধক নেই, বেচুর বুকের পাটায় এত বড় ধক নেই। বেচু তার সাপোর্টার দালাল দিদিদের বলবে, এখন আর দালাল বলবো না, কারণ এখন তারা নিজের অভিমত নিজ নিজ ভাবে ব্যক্ত করছে, তাই এখন আর দালাল বলা যাবে না। শুনলাম কেউ নাকি আমাকে দালাল বলবে না বলেও প্রতিজ্ঞা করেছে, ঠিক আছে, শুনলাম। কিন্তু ম্যাডাম তার নিজের যে পার্সোনাল লাইভ করেছিল, সেই লাইভে আবার বললেন যে দালাল বলাটা কোনো অপরাধ নয়। অপরাধ অবশ্যই অপরাধ, দালালি করিনি, দালালি নিইনি যে আমাকে দালাল বলা হয়। এটা তো কথার পরিপ্রেক্ষিতে এও বলে, আমিও বলি, সেও বলে, এইরকম। দালালি যদি কেউ করে থাকে, সেটা কিমা করেছে, কিমা দালালি নিয়েছে, কিমা দালালি পেয়েছে, কিমা নিজের মুখে স্বীকার করেছে, নিজের ভিডিওতে দেখিয়েছে। তো অরিজিনাল যদি কেউ দালাল থেকে থাকে এই ওয়াইটিতে, সে হচ্ছে একমাত্র কিমা, যে কিনা মধ্যস্থতা করার বিনিময়ে টাকা খেয়েছে, গিফট নিয়েছে, ঠিক আছে। তো কেউ যদি মনে মনে ভাবে যে আমাকে দালাল বলবে না, সেটা কিন্তু আমার জন্য যতটা না ভালো, তার থেকে বেশি ভালো যে ডিসিশনটা নিয়েছে তার জন্য, তার মেন্টাল হেলথের জন্য ভালো। আমি যদি মনে করি যে আমি একে নিয়ে এত নোংরা নোংরা ভিডিও করেছি,
কিন্তু সে তো আমাকে কিছু বলে না কোনোদিনও ঘুরিয়ে, সে যে কারণেই হোক। আমি না তাকে আর এই কথাটা না ব্যবহার করব না। এতে করে তার কিছু যাবে আসবে না, কারণ সে তো আমাকে অলরেডি কিছু বলে না। আমার ভালো হবে কেন? কারণ আমার মনটা একটুখানি শান্তি পাবে। বাহ, আমি তো ওকে দালাল না বলেও বা আমি তো ওকে কটূক্তি না করেও আমি আমার মনের কথাগুলো বলতে পারছি। সেখানে কোথায় আপনি বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করবেন তা না করে বললেন দালাল শব্দটা কোনো খারাপ কথা নয়। যাই হোক, এটা যার যার পার্সোনাল বিষয়। আমি কাউকে বলিও নি যে আমাকে দালাল বল বা বলো, আবার এটাও আমি বলিনি আমাকে কেউ কিছু বলবেন না। যার যার পার্সোনাল বিষয়। সে যদি মনে করে যে আমাকে কটূক্তি করবে তো করবে, সে যদি মনে করে যে না আমাকে নিয়ে লজিক্যালি ভদ্র ভাষায় কন্ট্রোভার্সি করবে তো করবে। যাই করবে না, যাই করুক না কেন তার ডাইরেক্ট ফলাফল সে নিজেই পাবে। ঠিক আছে? তো কোথা থেকে বলতে গিয়ে কোথায় চলে গেলাম, কি যেন বলছিলাম? যাই হোক, যেটাই বলছিলাম সেটা এই সঙ্গেই যুক্ত যে হ্যাঁ, বেচুর বুকের পাটায় এত বড় ধক নেই যে যেই সমস্ত দিদিরা বেচুকে দীর্ঘদিন ধরে সাপোর্ট করে ভিডিও করে যাচ্ছে তাদেরকে মুখ উঁচু করে বলবে যে আমার ভিডিও ক্লিপ, আমার ছবি তোমরা তোমাদের ভিডিওতে ব্যবহার করবে না। হেটার্স যখন হয়েছ পুরো ফুল হেট দেখাও, নেগেটিভ ভিডিও যখন করছো করো, কিন্তু আমার ছবি চিপকে নয়, আমার ভিডিও ক্লিপ ইউজ করে নয়। এই কথা যে বেচুর নিজের মুখের নয়, নিজের মনের কথা নয়, বেচুর মুখে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে, সেটা বোঝার মতন বয়স ক্ষমতা সবই আমার হয়েছে। তো আমি সেই কারণেই বলছি, আমি শুধু হাসছি, এই রে বেচু বলে দিল। কি করবে? একে তো ঘুমের সময় ঘুম থেকে টেনে তুলে এনেছে, তার মধ্যে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে হচ্ছে। তাও তার মুখ থেকে তো এরকম ছোটখাটো কথা বেরিয়ে যাওয়াটা স্বাভাবিক। যদি চালাক হতো তাহলে তার পরিস্থিতি এরকম হতো না। বেচু যদি চালাক হতো, নিজের ভালো যদি নিজে বুঝতো, তাহলে বিক্রি করতো না, নিজেদের সম্পর্কগুলোকে এভাবে বিক্রি করতো না। তারপরে এরকম অনেক ঘটনা ঘটেছে, যেমন কিনা বৌদিকে নিয়ে কিছু কথা বলতে বলেছে, কি বলবে? আবারও বেচু মিথ্যে কথা বলছে, বলছে কেউ কিছু প্রমাণ করে দেখাক। প্রমাণ হওয়ার আর কিছু বাকি আছে? হ্যাঁ, বৌদির সঙ্গে তোমার যে রিলেশন আছে সেটা নিয়ে কিছু বলার আর অপেক্ষা রাখে? তোমার ভিউজ, তোমার কমেন্ট বক্স তার প্রমাণ, জলজান্ত প্রমাণ যে তোমাকে লোকে 4 আনা দিয়েও আর বিশ্বাস করে না। তুমি যতই বলো না কেন বৌদির সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, মানুষ আচ্ছা সে বুঝে গেছে তোমার কোন জায়গায় কোন জায়গায় ব্যথা, দর্শকরা বুঝে গেছে। আর তার জন্যই তোমার ভিউজ কথা বলছে, তোমার কমেন্ট বক্স তোমার মনের মধ্যে জ্বালা ধরাচ্ছে। হ্যাঁ, কত প্রমাণ চাই তোমার সঙ্গে? শুধুমাত্র তার মৌখিক সম্পর্ক, কথাবার্তার সম্পর্ক। এডিটিংটা কি করে শেখাচ্ছ? এডিটিং কোথায় বসে শেখাচ্ছ? সিক্রেট রুম। এতদিন পর্যন্ত বুকের ধক কেন হলো না সিক্রেট রুমটা দেখানোর? কেন ধক হলো না বুকের? এতদিন পর্যন্ত মানুষে এতবার জিজ্ঞাসা করছে যে দেখাও দেখি, তোমার যদি সত্যি তুমি সৎ হয়ে থাকো দেখাও। কেন দেখাতে পারোনি এতদিন পর্যন্ত? পুরো বিষয়টা আগে মানুষ অ্যাকসেপ্ট করে নিক, তারপরে গিয়ে তুমি দেখাবে। তারপরে গিয়ে তুমি দেখাবে। এখন কন্ট্রোভার্সি একদম ভালো লাগছে না। কন্ট্রোভার্সি নিজের রগে রগে শিরায় শিরায় ঢুকিয়ে দিয়ে মানুষকে কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে দিয়ে তারপরে তোমার এখন কন্ট্রোভার্সি ভালো লাগছে না? হ্যাঁ, তোমার বউ কারোর সঙ্গে চ্যাট করেছে, সেই চ্যাটের স্ক্রিনশটগুলো বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করে পেল? কি করে পেল? তাদের কাছে কি করে গেল? তুমি নাকি কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে কথাই বলো না, তাহলে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তোমার বাড়িতে আনাগোনা কেন? কি বাংলাদেশের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কি এই দেশের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার বাড়িতে কেন আনাগোনা? তুমি যদি কারোর সঙ্গে আলাপ আলোচনা নাই করো, কেন তুমি তোমার ভিডিওতে ঢ্যাঁড়সের চ্যানেলের নামে এত প্রশংসা করেছিলে? কি দেখাতো ঢ্যাঁড়সের চ্যানেলে? কি দেখাতো? কন্ট্রোভার্সি ছাড়া, তোমার বউকে বদনাম করা ছাড়া কি দেখাতো? হায় রে কপাল, এই একের পর এক মিথ্যে কথা বলে তুমি আরো মাটির নিচে গেড়ে যাচ্ছ। মাটির সাথে তো মিশে গেছই। এখন গেড়ে দিচ্ছে তোমাকে, তুমি নিজেই নিজেকে গাড়ছো। বুঝতে পারলে? হ্যাঁ, এইভাবে বাংলাদেশিদের অপমান করে তোমার ঘরে যেই সমস্ত ফার্নিচারগুলো ঢুকেছে, কাদের টাকায় ঢুকেছে? সব কি
ইন্ডিয়ার মানুষের পয়সায়। যাই হোক, পাগলেও নিজের বুঝ বোঝে। বেচু তার থেকেও ওপরের লেভেলের পাগল, যে কিনা প্রথমে অন্যকে ফ্যাসাদে ফেলতে গিয়ে এবং পরবর্তীতে নিজেকে বাঁচাতে গিয়ে দিনের পর দিন নিজেকে মাটির নিচে ডুবিয়ে ফেলছে, একদম ধসিয়ে ফেলছে। ঠিক আছে, মানুষের কাছ থেকে কিচ্ছু নেয়নি, বলছে না আমি কিচ্ছু নিইনি, তো মানুষের কাছ থেকে কিচ্ছু নিইনি। অথচ ঘরে খাট ঢুকে গেছে, আলমারি ঢুকে গেছে, গদি ঢুকে গেছে, সাউন্ড সিস্টেম ঢুকেছে, যেটা কিনা আমাদেরকে পরে আর বলেনি। ঠিক আছে, 3 লক্ষ টাকা দামের বাইক হুট করে কিনে ফেললো। কোথার থেকে ঢুকেছে এত টাকা? কোন জায়গা থেকে ঢুকেছে এত টাকা? যেই মানুষটা 5 পিস মাছ নিয়ে আসে, হিসেব করে বাজার করে, সেই মানুষটা ঘরে একটা 2 চাকা একটা 4 চাকা থাকা সত্ত্বেও 3 লক্ষ টাকার বাইক বাড়িঘর করছে। সেই পরিস্থিতিতে কিনে ফেলতে পারে কিনে ফেলতে? যার বাড়ি হচ্ছে, সে নতুন করে সে বাড়ির পিছনে খরচা সামলাতে সামলাতে তার হালুয়া টাইট হয়ে যাবে। আর এমত অবস্থায় বেচু তার স্বপ্ন পূরণ করেছে নাকি বাইক কিনে, তাও কত টাকা দামের? 3 লক্ষ টাকা দামের। অথচ বেচু কারোর কাছ থেকে কোনো পয়সা নেয়নি। মানুষে চোখের জলে নাকের জলে ভাসিয়েছে যখন কিনা মিনা স্ত্রীধন নিয়ে গেছে, বাচ্চাটাকে নিয়ে মেঝেতে শুয়েছে, ডিসেম্বর মাস ছিল, হ্যাঁ ওই সময়টা। কই এখন সেই খাটে বাচ্চা শোয় কোথায়? বাচ্চার বাপ শোয়। হ্যাঁ, মানুষে দিয়ে পাঠিয়েছিল যে বাচ্চা শোবে, আমরা বাচ্চাকে দিচ্ছি, বাচ্চা শোবে। বাচ্চা কোথায় শোয়? বাচ্চা তো নিচে তার পিসির দেওয়া খাটে শোয়। তাহলে সেই খাটটা তো তখনও ছিল, সেই খাটটার মধ্যে বাচ্চাটাকে তখন কেন শোয়ানো হয়নি? তখন কেন মেঝেতে শোয়ানো হয়েছিল? কারণ সিম্প্যাথি ক্রিয়েট করতে হবে, দর্শকদের কাছ থেকে নিতে হবে, এটাই হচ্ছে কারণ। ওই বলেছিলাম না, ওপরে বসে একজন দেখে, সব দেখছে, আরো দেখবে। যতদিন ধরে এই মিথ্যে কথা বলা যাবে না ততদিন ধরে দেখবে। সবচেয়ে লেটেস্ট, যুগ্ম লাইফের সবচেয়ে লেটেস্ট ঘটনা, বেচু ম্যাডামকে বারবার বলছে 12টা বেজে গেছে, একটুখানি দেখো, আর পারছি না, অনেকক্ষণ জেগে রয়েছি, আর ঘুম পাচ্ছি না, আর থাকতে পারছি না। উস পিস করছে, ক্যামেরার থেকে মুখ সরিয়ে নিয়ে চুচা করে, মানে বিরক্তি প্রকাশ করে আবার ক্যামেরার সামনে আসছে, কখনো উঠে বেরিয়েই যাচ্ছে ক্যামেরার সামনে থেকে। কি অবস্থা! এটা নাকি একটা ইম্পর্টেন্ট লাইভ। হাসিও পাচ্ছিল বেচুর পরিস্থিতি দেখে, বেচু ঘুমে কাতর, বেচুরে টেনে হিচড়ে নিয়ে এসেছে লাইভ করতে। तो যাই হোক, এরকম ছোটখাটো इंसिडेंट होता रहता है बड़ी बड़ी देश में, ऐसे छोटे छोटे बातें होते रहते हैं और हम लोगों को कंटेंट मिलता रहता है। जैसे कि देखो आज मिल गया, इतनी तकलीफ होने के बावजूद साइड में अदरक लेके बैठी हूँ, ठीक है, चबा रही हूँ और वीडियो कर रही हूँ, बना रही हूँ। तो এরকম ধরনের লাইভ না হলে বহু ঐতিহাসিক লাইভকে ছাপিয়ে গিয়ে এই সব লাইভ হয়েছে। তো সেখান থেকে আমরা এত সুন্দর সুন্দর কন্টেন্ট পেয়েছি, ভালোই লাগছে বলতে, তাই না? তো চলো কিমা অফিসিয়ালি হটে যা, নতবা আরো খারাপ হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যা নেওয়ার তোর তো নেওয়া হয়ে গেছে রে, যা নেওয়ার যা পাওয়ার হয়ে গেছে, এবার সরে যা। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।